দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি? খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছে আমি আশফাক আহমেদ। আজ আমাদের সাথে পুরো সময় ধরে স্টুডিও আছেন রাজনীতি বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, এবং আমাদের সাথে আরও আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল আলম। স্বাগত আপনাদেরকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খবর পর্যালোচনার বিভিন্ন সময়ে অন্যান্য অতিথিরাও আমাদের সাথে পর্যায়ক্রমে যুক্ত হবেন। আমি যদি এর পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট করে একটু বলে দেই যে আজকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নিজেকে শ্রমিক হিসেবে ঘোষণা করতে চান, এমনটা তিনি বলেছেন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি বলেছেন মন্ত্রীদেরও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল উঠে পড়ে লাগে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আবারও তাদের তৎপরতা শুরু হয়েছে। এই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন আমরা দেখে নেব। আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পেশার মানুষ। সমাবেশে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারাও। এ সময় শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বিএনপি মহাসচিব। বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। বিকাল 4:45টায় মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শ্রমিকদের স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। ঢাকা শহরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা নিয়ে নিজের মনোকষ্টের কথা জানিয়ে তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা পর্যায়ক্রমিকভাবে যারা হকার ভাই তাদেরকে তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। শ্রমিকদের কষ্ট অনুধাবনের জন্য নিজেকে শ্রমিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মন্ত্রী পরিষদের সদস্যদেরও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান সরকার প্রধান। আপনি একজন পাট শ্রমিক হিসেবে পাট কলের উৎপাদন যেমন বৃদ্ধি করছেন, আপনি একজন পোশাক শিল্প শ্রমিক হিসেবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। দর্শক, দেখছিলাম একটি প্রতিবেদন। আমি একটু আসতে চাই ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছে। আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে তিনি নিজেও শ্রমিক, এমনটা তিনি বললেন, এবং মন্ত্রী যারা আছেন তাদের ব্যাপারেও একই কথা বলছেন। তো এই জায়গা থেকে আমরা যদি যা দেখি আসলে যে কোনো দিবস আসলে, অথবা যদি শ্রমিক দিবসের কথাই বলি, যে দিবস আসলে আসলে নানা রকম আয়োজন হয়, নানা সমাবেশ হয়, নানা কিছু হয়। আজকে প্রধানমন্ত্রী যা বললেন, এতে আসলে আপনি কতটা আশাবাদী যে এই সরকার শ্রমিকদের জন্য প্রকৃত অর্থেই কিছু পদক্ষেপ নেবে? আশাবাদী তো অবশ্যই, কেননা গণতান্ত্রিক সরকার যেহেতু ভোটে আসে এবং বাংলাদেশের ভোটারদের মধ্যে যেহেতু শ্রমিক, কৃষক, মজুর, পোশাক শ্রমিক এরাই প্রধান ভোটার যারা, তো অতএব তাদের ভোটের কথা চিন্তা করলে তো শ্রমিকদের জন্য ভালো কিছু করতে হবে সরকারকে। তবে উনি যে বক্তৃতাটা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি আসলে উৎসাহ দিয়েছেন সকলকে। এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি নিজে শ্রমিকদের যে মানসিকতা, সেই মানসিকতা বোঝার চেষ্টা করছেন এবং শ্রমিক
হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝতে চান এবং বুঝতে পারবেন। মন্ত্রীদেরকেও তিনি মনে করিয়ে দিয়েছেন যে তারাও শ্রমিক, তারা দেশ গঠনে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। তবে একটা বিষয় আমি একটু মনে করিয়ে দিতে চাই যে শ্রম আইনে একটা পরিবর্তন গত অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে করে গিয়েছে। সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকৃত যারা বিনিয়োগ করেন এখানে তাদের এবং আমাদের এখানে যারা বড় বিনিয়োগ করেন তাদের ছিল যে তারা তাদের লভ্যাংশের 5% শ্রমিকদের সঙ্গে শেয়ার করবেন। আয়ের 5% না, কিন্তু লভ্যাংশের। তো লভ্যাংশের 5% শ্রমিকদের সাথে শেয়ার করার বিষয়টাকে 1.5% করে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় যে এই জিনিসটা তিনি হয়তো দেখতে পারেন যে এটাকে ঠিক হয়েছে কিনা। এবং প্রকৃত অর্থে বিদেশিরা পয়সা নিয়ে যেতে পারলে খুশি হয় ব্যাপারটা তা নয়, কিন্তু বিদেশিরা কমপ্লায়েন্ট কোম্পানিও তাদেরকে তৈরি করতে হয়। তারা যদি নিজের দেশে কোনো আইন মানে তাহলে তারা সারা পৃথিবীতে সেই আইনগুলি মানবে, এই জন্যই তারা আসে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে অল্প পয়সায় শ্রম পাবেন অথবা অনেক টাকা নিয়ে যেতে পারবেন, এর চাইতে বেশি বিদেশিদের কাছে গ্রহণযোগ্য বিষয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা, ব্যবসা করার যে খরচ সেটা কম হওয়া। ব্যবসা করার খরচের ক্ষেত্রে কিন্তু শ্রমিকের বেতন সবচেয়ে বড় খরচ না, এর চেয়ে অনেক বড় খরচ হচ্ছে অন্য জায়গাতে। এবং সেই জায়গাগুলিতে যদি বিদেশিরা সুবিধা পান তাহলে কিন্তু এমনটি হওয়ার কথা না। বিদেশিরা তাইওয়ানে বিনিয়োগ করেন না, বিদেশিরা চীনে বিনিয়োগ করেন না, বিদেশিরা পৃথিবীর আরও অন্যান্য দেশে বিনিয়োগ করছেন না। সেইখানে কি তারা এরকম শ্রমিকদেরকে 1.5% দেওয়ার চুক্তিতে যাচ্ছেন? তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই বিদেশিরা কি যেসব দেশে বিনিয়োগ করেন সেই সব দেশে, বহু দেশে কিন্তু এমনও আছে যেখানে ঠিক গণতান্ত্রিক শাসন নাই, সমাজতান্ত্রিক শাসন আছে বা অন্য কোনো ধরনের শাসন আছে। ব্যবসায়ীরা সাধারণত যেটির জন্য আসেন সেটি হচ্ছে তারা নির্ভেজাল নিশ্চিন্তে ব্যবসা করতে চান। সেই ব্যাপারটা যদি নিশ্চিত করা যায় তাহলে আমার মনে হয় যে এটা হবে। শুধু শ্রমিকের ক্ষেত্রে ছাড় দিয়ে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করলে যেটা ঘটবে সেটা হচ্ছে একে তো মুনাফা তারা নিয়ে যাবেন, অন্যদিকে তারা কিন্তু আমাদের এখানে যে বিনিয়োগটি করবেন এই বিনিয়োগ আসলে মানে আমাদের জন্য পেটে ভাতে হয়ে যাবে, আমাদের এখানে খুব একটা লাভজনক কিছু হবে না। জি, ধন্যবাদ। জহিরুল আলম, একই বিষয় প্রধানমন্ত্রী বলেছেন যে শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, বাংলাদেশও ভালো থাকবে। একই বিষয় আসলে আপনি কতটা আশাবাদী আসলে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে? আপনি কি মনে করেন যে এই সরকারের করণীয় কি, কোন পদক্ষেপগুলো আসলে নেওয়া খুব প্রয়োজন? এটা তো আসলে একটা মানে বিরাট পরিসরের আলোচনা। তুষার ভাই ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী আসলে মানে হি হিমসেলফ মানে পুট হিমসেলফ ইনটু দ্য শুজ অফ দি মানে শ্রমিক ক্লাসদের মানে কষ্টটা বোঝাবার জন্যই তিনি সেই মানে এই উৎসাহব্যঞ্জক কথাটা বলেছেন। কিন্তু আসলে বাস্তবতা অনেক ভিন্ন বাংলাদেশে। আপনার মূল সমস্যা হচ্ছে যে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করেছি সেখানে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে শ্রমিকের যে মানে অধিকার, শ্রমিকের যে শ্রমের যে মূল্য এবং সেখানে যে লাভের যে অংশ সেটা তো আসলে তাদের সঙ্গে শেয়ার্ড হচ্ছে না। এবং এখানেই কিন্তু ওই কার্ল মার্কস যে বিখ্যাত কথা বলে গেছেন যে আপনার এই যে পুঁজিপতিরা, পুঁজিবাদী সমাজ, যে শ্রমিকের এই অধিকারটা, এই তাদের যে ন্যায্য পাওনাটাকে শোষণ করে কিন্তু তারা গড়ে উঠছে, এই পুঁজিবাদী সমাজটা গড়ে উঠছে। তো এখন আপনি প্রধানমন্ত্রী যদি নিজেকে শ্রমিক দাবি করেন, তার ক্যাবিনেটের কলিগসদেরকে শ্রমিক দাবি করেন, তাহলে আমি মনে করি যে সেটা খুবই একটা লজিক্যাল একটা সোসাইটি তৈরি হতে পারে যদি সেরকম ফিলসফিক্যাল দৃষ্টিভঙ্গি উনি পোষণ করেন। কিন্তু বাস্তবতা এরকম নয়। যাই হোক, এখন যদি বাস্তবতার মধ্যে থাকে তাহলে আমাদের দেখতে হবে যে শ্রমিকের ন্যায্য মানে ন্যূনতম মজুরিটা কী। ন্যূনতম মজুরি নিয়ে দীর্ঘ সময় ধরে শ্রমিকের আন্দোলন আছে এবং এটা এখন যেই লেভেলে আছে বা 12,000 বা 13,000 টাকার মধ্যে ন্যূনতম যেটা এন্ট্রি লেভেলে, এটা দাবি আছে যা আপনার হয়তো অ্যাটলিস্ট 20,000 টাকার নিচে তো একটা শ্রমিকের মানে এন্ট্রি লেভেল একটা শ্রমিকের জীবন যাপন করা খুবই কঠিন। মানে আমাদের যে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট যেটা বলা হয়, মূল্যস্ফীতির যে চাপ, এই চাপের মধ্যে একজন শ্রমিকের পক্ষে 20,000 টাকার নিচে তো আসলে বেঁচে থাকা সম্ভব না। কিন্তু ওই জায়গার মধ্যে কি আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে পেরেছি কিনা, আমরা পারি নাই। যে কথাটি বলছেন যে আমরা যদি দেখি একটা খাত যদি দেখি, চা শ্রমিকদের মজুরি নিয়ে আমরা নানান সময় কথা হয়, আমরা আলোচনা শুনি। শ্রীলঙ্কা, ভারত, কেনিয়ার থেকেও বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি কম। এই যে বিষয়টি,
এখন বলা হয় যে চা শ্রমিকরা আধুনিক দাসত্বের শৃঙ্খলে বন্দী। এই জায়গাগুলো নিয়ে আসলে সরকারের কাছ থেকে এই সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে? না দেখেন, স্পেসিফিক আপনি যদি চা শ্রমিকদের কথা আনেন, এখানে কিন্তু এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিংও আছে। আমি তাদের অধিকারের প্রশ্নে অবশ্যই সহানুভূতিশীল এবং মানে তাদের সম্মান করি, তাদের দাবিগুলোকে। কিন্তু চা শ্রমিকদেরকে আবার যেভাবে পোর্ট্রে করা হয়, যেভাবে তাদেরকে হাম্বলভাবে পোর্ট্রে করা হয়, ওইখানেও কিন্তু কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে। মানে কম্পেয়ারিং টু দি আদার সেক্টরস, চা শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা কিংবা রেশনিং কিংবা সব কিছু মিলিয়ে তাদের যে কম্পেনসেশন, সেটা একেবারে অন্য সেক্টরের তুলনায় যে খুবই মানে খারাপ অবস্থায় আছে এটাও কিন্তু নয়। যদিও এটা রিঅ্যাডজাস্ট করা দরকার, আমি অস্বীকার করি না, রিঅ্যাডজাস্ট করা দরকার এবং এখানে তাদেরও কিন্তু অনেক ধরনের বঞ্চনা আছে। কিন্তু ওভারঅল আমি মনে করি যে সামগ্রিকভাবে আপনার চিকিৎসা বলেন, চাকরি নিরাপত্তা বলেন, কর্মঘণ্টা বলেন, তাদের কি বলে যে সংগঠন করার অধিকার বলেন, দেখেন সংগঠন করার অধিকার এখানে তুষার ভাই যে প্রথমে বললো যে 5% থেকে 1.5% নামিয়ে আনা হয়েছে, একটা হিউজ মানে কার্টেল। আবার একই সঙ্গে কিন্তু আপনি ধরেন যে এই যে সংগঠন করার অধিকার, তারা সবসময় কিন্তু বলছে যে আপনার বিদেশি যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু বিশেষ করে আরএমজি সেক্টরে কিন্তু সংগঠন করার অধিকারটাকে এনশিওর করার জন্য বলছে। এটাও কিন্তু আমাদের শ্রমবান্ধব সরকার যদি হয়, আগামী দিনে আমরা আশা করব যে শ্রমিকদের সংগঠন করার অধিকারটাকেও তারা যাতে এনশিওর করেন। কারণ সংগঠন করার অধিকার যদি না থাকে, তাদের দাবি দেওয়ার কথা যদি বলবার প্ল্যাটফর্ম না থাকে, তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যায়। এখন মালিক শ্রমিক সম্পর্কে অবশ্যই একটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে হবে, একটা রিলেশনস থাকতে হবে, একটা ডায়ালগ থাকতে হবে। কিন্তু শ্রমিককে যদি আপনি একতরফাভাবে মার্জিনালাইজ করে ফেলেন, কর্নার করে ফেলেন, তাহলে আপনি যে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেন, যে সমাজে একটা ইকুইটেবল কি বলে যে একটা ভারসাম্যপূর্ণ উন্নয়নের কথা বলেন, সেটা তো সম্ভব হবে না। কাজেই শ্রমিকের পক্ষে অনেক ভালো ভালো কথা মে দিবসে বলা হয়, এটা আমরা শুনি এবং সব প্ল্যাটফর্মে এটা বলা হয়, মিডিয়াতেও অনেক ভালো কথা হয়, রিপোর্টও হয় এই দিন কেন্দ্র করে। কিন্তু আমার মনে হয় যে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে, আরেকটু লজিক্যাল এবং রিয়েলিস্টিক্যালি শ্রমিকদের অধিকার। কারণ আপনি যখন বলবেন যে নারী শ্রমিক কিংবা এই যাদের প্রান্তিক যারা অবস্থায় আছে, তাদের অবস্থার উন্নয়ন করতে না পারলে তো কারণ আপনি যে একটা ইকোনমিক যে ডেভেলপমেন্টের কথা ভাবছেন, নতুন সরকার আসছে, সেটা তো সম্ভব হবে না। জি, আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হবেন, আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। আহসান হাবিব বুলবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আহসান হাবিব বুলবুল, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই যে আসলে শ্রমিকদের অধিকার নিয়ে আপনি এবং আপনারা কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, শ্রমিক দিবসে এবার আসলে আপনারা কোন বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছেন? ধন্যবাদ। আজকে 140তম মহান মে দিবস আমরা অতি পালন করলাম। এই সময়ে আমরা যে বিষয়টি বলেছি যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের যে বিষয়টি প্রধান ছিল সেটি হচ্ছে বৈষম্য বিলোপ। সেই বৈষম্য বিলোপের যে প্রশ্নটি, সেটির সাথে আরেকটি ব্যাপারও যুক্ত আছে। যখন আমি মে দিবসের কথা বলছি তখন সেখানে 8 ঘন্টা কর্মদিবসের কথা বলছি। তাহলে 8 ঘন্টা কর্মদিবসের পিছনে কিন্তু অন্তরালে রয়েছে আসলে ন্যায্য মজুরির প্রশ্নটি। তাহলে একদিকে বৈষম্য বিলোপ এবং অপরদিকে 8 ঘন্টা কর্মদিবসের দাবি, এই দুইটির পিছনেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে যুক্ত হচ্ছে ন্যায্য মজুরির প্রশ্নটি। আমরা দেখেছি যে ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বাইরেও পূর্বেও মুদ্রাস্ফীতি ঘটেছে। ফলে সেই সকল কারণে এমনি একটি জাতীয় ন্যূনতম মজুরি নেই। সেক্টর ভিত্তিক যে মজুরিগুলো নির্ধারণ হয়েছিল, সেই মজুরিগুলোও নির্দিষ্ট যে 5 বছর পর সেটি আসলে পুনর্নির্ধারণ হয় না, যদিও আমাদের দেশের আইন রয়েছে। ফলে আমরা এই মুহূর্তে প্রধানত বৈষম্য বিলোপের জন্য যে প্রশ্নটি, সেটি হচ্ছে আমরা ন্যায্য মজুরির বিষয়টি চাই। আমি একটা নিরাপদ কর্মপরিবেশের যে বিষয়, সেটি নিশ্চিত করার দাবি আমরা করছি। এর পাশাপাশি আমার আসলে কর্মীর হাত যেন কখনো ভিক্ষুকের হাতে পরিণত না হয়। সেটি যখন আমি বার্ধক্যে যাব, যখন আমি অসুস্থতায় থাকব, অথবা যখন আমি বেকারত্বে থাকব। ফলে রাষ্ট্র, আমি যখন সুস্থ থাকছি তখন যেমন আমি রাষ্ট্রকে উৎপাদনের সহায়তা করছি, রাষ্ট্রের
অর্থনীতির বিকাশে ভূমিকা রাখছি, ফলে আমার অসহায়ত্বেও রাষ্ট্র আমার পাশে থাকবে। ফলে সেই সামাজিক সুরক্ষা এবং সর্বোপরি আমার সম্পদ তো শ্রম, সেই শ্রমটাই তো আসলে উৎপাদনের একটি প্রধান উপাদান। ফলে আমার সেই শ্রমের মূল্য আমি নির্ধারণের জন্য, আমার আসলে কর্মসংস্থানটার পিছনে আমার একটা মর্যাদার জন্য আমার যেন একটা স্বাধীন দর কষাকষির অধিকার থাকে। মূলত এটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া। আমরা 24-এর অভ্যুত্থানে সর্বোচ্চ সংখ্যক শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা তেমন কিছুই পাই নাই যে যার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে শ্রমজীবীর অগ্রগতি হয়েছে। বরঞ্চ সেই সময়ের যারা বলেছিলেন যে তারা সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, যারা সেই সময় ক্ষমতার ভাগেও ছিলেন, আজকের এই মে দিবসের দিনে তারা কেউ কেউ বলেছেন যে এই 24-এর অভ্যুত্থানের পরে শ্রমজীবীদের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে, এবং আজকে তারা বর্তমান সরকারকে দায় দিচ্ছেন। বর্তমান সরকার হয়তো নতুন আসছে, তাদের কাছেও আমরা এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত কোনো যে চাওয়া, সেই চাওয়া আমরা পাই নাই। আমরা এখন পর্যন্ত প্রথম যে সংসদ অধিবেশন গেল সেখানে শ্রমিকদের পক্ষে যে বক্তব্য সেটি আমরা শুনি নাই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি সমাবেশে বক্তব্য রেখেছেন, সেখানে আমরা শুনেছি তিনি শ্রমিকদের পক্ষের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তখন তিনি যখন বললেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে কিন্তু তিনি বললেন যে ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সর্বোচ্চ সংখ্যক জীবন দিলেন শ্রমিক। ফলে এই অভ্যুত্থানটি যদি ন্যায্যভাবে বলতে হয়, তাকে স্বীকৃতি দিতে হয়, তাহলে অবশ্যই এটি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বা আন্দোলন সেইভাবেই বলা দরকার বলে আমরা মনে করি। ফলে আমরা আজকে যা মনে করছি সেটা হচ্ছে 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে শ্রমজীবীদের যে প্রত্যাশা ছিল, এখন পর্যন্ত আমাদের সেই প্রত্যাশার কিছুই পূরণ হয় নাই। আমরা একটি শ্রম আইনের সংশোধনী সম্প্রতি দেখেছি, সেই সংশোধনীতেও আমরা যা চেয়েছিলাম তার খুব বেশি কিছু আমরা পাই নাই। আমরা কয়েকটি বিষয় হয়তো এখানে পেয়েছি, কিন্তু আজকের অতিথিরা যে কথাটি বলছিলেন, যেখানে দর কষাকষির শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা থাকার কথা, শ্রমিকদের দর কষাকষির অধিকার থাকার কথা ওনারা বলছিলেন, কিন্তু এই সর্বশেষ সংশোধনীতে কিন্তু শ্রমিকদের দর কষাকষির যে অধিকার সেটিকে সংকুচিত করা হয়েছে। আমরা জাতীয় পর্যায়ের একটা ন্যূনতম মজুরি, সেটির প্যারামিটার নির্ধারণ না হলে, যেহেতু শ্রমিকরা সাংগঠনিকভাবে দুর্বল, মাত্র মোট শ্রমিকের মাত্র 4% শ্রমিক হচ্ছে ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত, ফলে 96% শ্রমিক যখন অসংগঠিত এবং 85% শ্রমিক যখন অপ্রাতিষ্ঠানিক খাতে, ফলে তখন কিন্তু আমাদের আসলে মালিকদের সাথে দর কষাকষির সক্ষমতা কম। ফলে এই কারণে রাষ্ট্রের এখানে সুরক্ষা দেওয়া দরকার, একটি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া। এবং এবারের সরকারের যে স্লোগান, যেখানে বলছেন যে সুস্থ শ্রমিক কর্মঠ হাত আনবে নতুন প্রভাত, তাহলে সেই ক্ষেত্রে আসলে সুস্থ শ্রমিক এবং কর্মঠ হাত সেটি যদি পেতে হয়, তাহলে রাষ্ট্রকে আসলে সেই শ্রমিকের তার যে খাদ্য, তার যে চিকিৎসা, তার যে একটা স্বাস্থ্যকর আবাস, সে বিষয়গুলো তো নিশ্চিত করতে হবে। তো সেটি আসলে একটা ন্যায্য মজুরি ছাড়া সুযোগ নেই। আজকে এই 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য এই আইনে সংশোধন হয়েছে। এই সময়ে কিন্তু আমাদের প্রায় 142টা সেক্টরের মধ্যে মাত্র 46টা সেক্টরের মজুরি নির্ধারণ হয়, সেটা নির্দিষ্ট মেয়াদের পরপর নির্ধারণ হয় না। তাহলে মজুরি বোর্ড যেটি ব্যর্থ হয়, তাহলে আসলে তার জন্য শ্রমিকরা কি ক্ষতিপূরণ পায় সেটি কিন্তু আমাদের আইনে নেই। ফলে আমরা আসলে সেই বিষয়গুলো বলছি যে শ্রমিক উৎপাদনে যে ভূমিকা রাখছে, তার মধ্যে দিয়ে আসলে তার সুস্থ পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তার মধ্যে দিয়ে একটা বিকাশযোগ্য যে জীবন, একটা মর্যাদাকর জীবন, সেটি পাওয়ার অধিকার তার রয়েছে। ফলে সেটির জন্য যা যা প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু জহিরুল আলম, যেমন আপনি বলছিলেন যে কথাগুলো বললেন হাসিনা বুলবুল, এর সাথে এই বিষয়গুলো নিয়ে তো আছেই, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখেন আমি একটু যোগ করি। প্রধানমন্ত্রী আরও বলেছেন আজকে যে নারীদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে তা শ্রমিক এবং কৃষকদের স্ত্রীরাও পাবেন, এবং এর মধ্যে 37,000-এর বেশি পরিবারের নারীকে আসলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা দেয়া হয়েছে। এবং এই যে বিষয়গুলো আমরা যে এই সরকারের যে কৃষক কার্ড দেওয়া, তারপরে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া, এই বিষয়গুলো নিম্ন আয়ের মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য
এই উদ্যোগটা আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? না, নিশ্চয়ই এগুলো তো ধরেন সোশ্যাল সেফটি নেটের মধ্যে এটা একটা নতুন ইনোভেশন, ইম্প্যাক্ট তো কিছুটা ফেলবেই, কিন্তু ডিপেন্ড করবে যে এটাকে কতটা স্কেল আপ করতে পারছেন এবং এটা কতটা রাষ্ট্র কতটা অ্যাফোর্ড করতে পারে, ফাইন্যান্সিয়াল আপনার সামর্থ্যের জায়গাটা কতটা। এটা হয়তো উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী ইমিডিয়েট শুরু করেছেন, কিন্তু এটাকে যদি আরও বিস্তৃত করতে হয় আপনার ইকোনমিক স্ট্রেংথ লাগবে। এটা কতটা রাষ্ট্রের পক্ষে কতটা এটাকে বহন করা সম্ভব, এরকম তো অনেক বিস্তর প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা দেখেছি। তো এতে কোনো সন্দেহ নেই যে এগুলো একটা ওয়েলফেয়ার স্টেটের বিভিন্ন ধরনের কর্মসূচি হিসেবে উনি সেগুলো নিয়েছেন। কিন্তু আমি মনে করি যে আপনার একটা রাষ্ট্রীয় কাঠামোতে যে বেসিক যে প্রশ্নগুলো আপনার এই অনলাইনে যে অতিথিও তুলেছেন, আমি এর আগে বলেছি যে আপনার এখানে যদি আপনি মানে এগুলোকে রেকগনাইজ না করেন, এগুলোকে যদি অ্যাকনলেজ না করেন এবং প্রপারলি যদি অ্যাড্রেস না করেন, তাহলে আপনি মুখের বাণী দিয়ে কিন্তু কাজ হবে না। ইভেন আমরা যখন ধরেন যে আজকের এই টকশোতে বসে কথা বলছি, গণমাধ্যম কর্মীদেরও কিন্তু অধিকারের প্রশ্নটা এসে যায়। তো মে দিবসের সঙ্গে কিন্তু তাদের অধিকারও সম্পৃক্ত, চাকরি নিরাপত্তা, আপনার তাদের বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার বা যে ডিসিশনসগুলো আছে এবং দীর্ঘদিনের কিন্তু অনেক দাবি আছে, সেগুলো কিন্তু এখনও কিন্তু আপনার ধরেন যে নিউজ পেপারের জন্য ভয়েস বোর্ড আছে, কিন্তু টেলিভিশন কর্মীদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো কিন্তু তৈরি হয়নি। সুতরাং সব দিক থেকে আমি মনে করি যে এগুলো মুখের বাণী হিসেবে আমরা সীমাবদ্ধ না রাখি, যাতে পর্যায়ক্রমে সরকারের গুডউইল আমরা দেখতে পাচ্ছি। নতুন প্রধানমন্ত্রী আমাদের সামনে অনেক ধরনের আশার কথা তুলেছেন এবং ওনার কথার মধ্যে যথেষ্ট উনি হাম্বল এবং যথেষ্ট উনি কম্প্যাশনেটলি সেই কথাগুলো বলেছেন। পার্লামেন্টেও গতকাল আমরা ওনার যে সমাপনী বক্তব্য শুনেছি, সেখানেও উনি বলেছেন যে সরকারের দায়বদ্ধতার কথা। তো এই বিষয়গুলো আমাদের আশাবাদী করে, কিন্তু আসলে এগুলো রিফ্লেক্টেড হতে হবে, কাজের মধ্যে রিফ্লেক্টেড হতে হবে। ন্যূনতম মজুরির বিষয়টা নির্ধারণ করা এবং একই সঙ্গে তাদের চাকরির নিরাপত্তা, তাদের কর্মঘণ্টা, তাদের ওভারঅল সেফটি নেট, এগুলোকে যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে সামগ্রিক যে উন্নয়নের যে ভাবনা, যেটা সরকার চায় যে একটা ব্যালেন্স ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, একটা ডিসপ্যারিটি কমবে, ধনী গরিবের বৈষম্য কমবে, সেই জায়গাগুলোতে ফিলসফিক্যালি আপনি কোনো অ্যাডভান্সমেন্ট দেখতে পাবেন না। জহিরুল আলম, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি ছোট বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আব্দুল নতুন স্যার আপনার কাছে আসবো। দর্শক, নির্বাচিত খবরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। আবারও স্বাগত। নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আব্দুল নূর তুষার, আপনার কাছে আসি। বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, জহিরুল আলম বলছিলেন যে এই সরকার যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নানা রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, এবং প্রধানমন্ত্রী বলছেন যে এই বিষয়গুলো আসলে শ্রমিক এবং কৃষকদের পরিবাররা, যারা নিম্ন আয়ের মানুষ আছেন, তারাই পাবেন। এতে করে আসলে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন তারা উপকৃত হবেন। এই উদ্যোগগুলো আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? এটা কতটুকু ফলপ্রসূ হবে এটা বোঝা যাবে আসলে 1 থেকে 2 বছর পরে। কিন্তু যে জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী হতে পারবে না আসলে। এই জন্য যে আমাদেরকে তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এমনভাবে যাতে এই সাহায্য, ভর্তুকি এবং কার্ডের পরিমাণ কমে আসে। ফলে এটা ফলপ্রসূ হচ্ছে কি এটা বোঝা যাবে যদি এই কার্ডগুলির ব্যবহার কমে আসতে থাকে। কিন্তু এটা যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। তাই আমাদের চেষ্টায় রাখতে হবে এই বিষয়টি যে আমরা যাতে এই কার্ডগুলি এখন ওনারা দিচ্ছেন, কিন্তু আমরা যাতে এই কার্ডগুলি কমিয়ে আনতে পারি আর কার্ডগুলি যাতে উপযুক্ত মানুষের হাতে পৌঁছায়। এটা তো এক ধরনের ভর্তুকি, এটা এক ধরনের সাবসিডি। এই সাবসিডি যেখান থেকে দেওয়া হয় সেই সাবসিডি দেওয়ার জায়গাটাও কিন্তু, আয়টাও কিন্তু জনগণই দেয়। মানে আপনি জনগণের টাকায় জনগণকে ফেরত দিচ্ছেন। যদি এমন হতো যে ধনী ব্যক্তিরা অনেক কর দিচ্ছেন আর গরিবদের কাছে টাকাটা পৌঁছে যাচ্ছে, তাহলে এটা ভালো হতো। কিন্তু এটা তো আসলে সবসময় সম্ভব হয় না, কারণ আমাদের ধনী ব্যক্তিরা বা যারা আয়কর দেওয়ার মতো বা অন্যান্য প্রত্যক্ষ কর দেওয়ার মতো, তারা নাকি অনেক ক্ষেত্রে কর কম দেন। আবার এটাও ঠিক যে দেশে যদি অর্থনৈতিক একটি ক্রান্তিকাল চলে অথবা অর্থনৈতিক একটি বিপজ্জনক অবস্থা থাকে, তাহলে কিন্তু সেই সময় বিনিয়োগ কমে, সেই সময় কর্মসংস্থান কমে, সেই সময় যেহেতু মুনাফা কমে,
অর্থনীতির চলাচল কমে, তাই ওইখান থেকে পরোক্ষ কর আদায়ের পরিমাণটা কমে যায়। যেটা ধরেন ভ্যাট, আমি যদি কেনাকাটা না করি তাহলে ভ্যাট দিবে কে? তো এই কারণে আমার মনে হয় যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জনগণের টাকায় জনগণের কাছে ফেরত যাচ্ছে। এই আসা যাওয়ার জায়গাটা যেন জনগণকে এম্পাওয়ার করে এবং এনেবল করে। এটা যেন এমন না হয় যে তারা নির্ভরশীল হয়ে পড়লেন এবং তাদেরকে আমরা এই দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে উদ্ধার করতে পারলাম না, এটা যেন না হয়। জি, জহিরুল আলম, যে বিষয়টি, আরেকটি বিষয় সবসময় যেরকম শ্রমিক দিবসে নানা বিষয় নিয়ে আলোচনা হয়, এর মধ্যে আরেকটি খুব কমন বিষয় হচ্ছে যে নারী পুরুষের বেতন এবং সুযোগ সুবিধার যে বৈষম্য, এই বিষয়টি নিয়ে। তো একই বিষয়ে যদি আমরা প্রতি বছর এগুলো নিয়ে আলোচনা করি, আসলে আপনি যেমনটা বলছিলেন, এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বলা হয়, কিন্তু পরিবর্তনগুলো আসলে আসে না। অথবা এই জায়গাগুলোতে আপনি কি মনে করেন যে সরকার নীতিগতভাবে অথবা কার্যকর পদক্ষেপ হিসেবে কোন জায়গাগুলোতে হাত দেওয়া উচিত সরকারের, কোন কোন লেয়ারগুলোতে অথবা কোন কোন ডিপার্টমেন্টগুলোতে, যাতে করে এই বিষয়গুলো একটি ব্যালেন্সের মধ্যে আসে? এগেন, এটাও আর একটা বড় পরিসরের আলোচনা। আপনার ধরেন যে আমাদের দেশের যে বিদ্যমান বাস্তবতা, এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা এটাও আমরা মুখে অনেক আলোচনা করছি, কিন্তু কার্যকরভাবে যে মানে নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করার যে প্রয়াসটা, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা করতে পারি নাই। আরও যেটা বাস্তবতা দেখি যে এই যে আমাদের যে পরিবর্তন আসছে, অভ্যুত্থান হয়েছে, এরপরে নতুন সরকার এসছে, বা যে ধরনের বয়ান তৈরি হচ্ছে, যে বন্দোবস্তের কথাগুলো আমরা শুনেছি এর আগে, সেখানেও নারীকে ক্রমশ আরও অধিকতর মার্জিনালাইজেশনের কথা শোনা গেছে। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের আরও ওপেননেস আসতে হবে, এবং নারীরা যে সমাজের একটা মূল ইকোনমিক কী বলে যে ইঞ্জিন, তারা যে ইকোনমিকে প্রপেল করতে পারেন, এটাকেও আমাদের রেকগনাইজ করতে হবে। এমনকি নারীর ধরেন যে গৃহস্থালী যে অবদান, এই অবদানগুলোও কিন্তু আমাদের জিডিপির মধ্যে কিন্তু এখনও আমরা কিন্তু হিসাব করা শুরু করি নাই। এই সব কিছু মিলে আমি মনে করি যে নারীর এম্পাওয়ারমেন্টের বিষয়টি শুধু মুখে না করে, তাদেরকে যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে মূল স্রোতধারায় যদি আরও অধিকতরভাবে, এবং যেখানে যেখানে ফিজিবল যে সেক্টরগুলো আছেন, আপনি দেখেন যে আমাদের প্রতিবেশী দেশ কিংবা এরকম সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশের যদি আপনি লক্ষ্য করেন যে নারীরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজে, সেবা খাতে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সেক্টরে কিন্তু তাদেরকে কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে, কাজের মধ্যে সম্পৃক্ত করা হয়েছে, এবং তাদের নিরাপত্তা এনশিওর করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটা দৃষ্টিভঙ্গিগত বড় পরিবর্তন আমাদের দরকার। সেটা যদি আমরা এমব্রেস করতে পারি, আমরা যদি সেটা আমাদের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, শুধু মুখে না বলে, তাহলে হয়তো যে ইকোনমিক যে নতুন যে আপনার যে সূচনা আমরা করতে চাই, বা আমরা স্বপ্ন দেখি, সেখানে আমার মনে হয় যে নারীকে আলাদা রেখে, নারীকে মূল স্রোতধারা থেকে বাইরে রেখে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে সেটা সম্ভব না। সুতরাং প্রথম কথা হলো যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে আরও উৎসাহিত করা, তাদের কিছু সেফটি নেটের মধ্যে আনা, এবং তাদেরকে এক্সট্রা কিছু প্রিভিলেজ দিয়ে আপনার ইকোনমিতে ইন্টিগ্রেট করতে পারলে আমি মনে করি যে এটা সামনের দিনে যে সরকার যে ভাবনাগুলো আছে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা হয়তো বা তাদের প্রবৃদ্ধির মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখানে একটি বড় প্রশ্ন যেটি হচ্ছে, আব্দুল রুদ্দুর স্যার, আপনার কাছে আমি একটু আসি, যে শ্রমিকদের তাদের বেতন, মজুরি সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশের বাস্তবতায় যেটি আসলে একটি বিষয়, যে শ্রমিকদের কি আসলে তাদের মর্যাদাটা আমরা দেই? আসলে শ্রমিক হিসেবে অথবা নিম্ন আয়ের মানুষ হিসেবে তাদের সাথে অন্যান্য শ্রেণী পেশার মানুষরা যেভাবে আচরণ করেন অথবা ব্যবহার করেন, অথবা তাদের অনেকেই, সবাই না অবশ্যই, কিন্তু এই যে বৈষম্যের জায়গাটি, এই জায়গাটি আসলে সামাজিকভাবে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়? যেমন আমি যদি বলি যে বিদেশে, বিভিন্ন দেশে কিন্তু আসলে যেই পেশাতেই থাকুক, তারা কিন্তু সবাই তাদের মতো করে, আর্থিক অবস্থা একরকম, কিন্তু সামাজিকভাবে তারা কিন্তু একরকম চলাফেরা করেন, অসম্মানের জায়গাটি নেই, অথবা মর্যাদার জায়গাটি একটি অবস্থানে রয়েছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশের শ্রমিকরা আসলে একজন পেশাজীবী হিসেবে যথাযথ মর্যাদাটা পান? বাংলাদেশে কেউই তার পেশাগত মর্যাদা পান না, শুধুমাত্র যারা ক্ষমতাবান তারা মর্যাদা পান। তাদের ক্ষমতাকে মানুষ ভয় করে, এবং ভয় করে বলে তাদেরকে ভয়ে মর্যাদা করে। ধরেন কারো অনেক টাকা পয়সা আছে, টাকার ভয়ে তাকে মেনে নেয়, অথবা কারো প্রচুর রাজনৈতিক ক্ষমতা আছে, ওই ক্ষমতার ভয়ে তাকে মেনে নেয়, অথবা কারো চাকুরির ক্ষমতা আছে। ধরেন বিশেষ করে যদি আপনি সরকারের এমন কোনো দপ্তরে চাকরি করেন যেখানে আপনি প্রহার করার আপনার অধিকার আছে, পুলিশ ভয় পায় লোকে, তখন একটা মর্যাদা পায়, বা আপনি বড় আমলা, তাহলে মর্যাদা পায়।
বিশেষ করে যদি আপনি প্রশাসন ক্যাডারের আমলা হন। কিন্তু এমনিতে কি আমরা শ্রমের মর্যাদা পাই? বাংলাদেশে অধিকাংশ পেশাজীবী তার কর্মস্থলে নিরাপদ না। এবং আপনি যদি গত 5 বছর বা 10 বছরের স্ট্যাটিস্টিক্স নেন, বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মস্থলে প্রহৃত হয়েছে এমন পেশা যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে ডাক্তাররা তাদের কর্মস্থলে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তার কর্মস্থলে প্রহৃত হয় এবং তারা কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে প্রহার করা হয় এবং সেই প্রহারের কোনো বিচার হয় না। সরকার মামলা করে না। আপনি যদি সরকারের অন্য কোনো দপ্তরে এই কাজটা করেন গিয়ে, আপনি মামলা মানে কি আপনাকে জেলের ভাত খেতে হবে। কিন্তু আপনি ডাক্তার প্রহার করে কেউ জেলখানায় আছে, আপনি শুনেছেন? শোনেন নাই। ফলে মর্যাদার যে জায়গাটির কথা বললেন, আমাদের দেশে অধিকাংশ পেশাজীবী সেই মর্যাদা পায় না। শিক্ষকদের কিভাবে অমর্যাদা করা হয়েছে এটা তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। শিক্ষকের মর্যাদা নিয়ে একটা গল্প ছিল আমাদের, যে অমুকের পোষা প্রাণীর একটা ঠ্যাঙের সমান ছিল শিক্ষক, এরকম একটা গল্প আমরা পড়তাম ছোটবেলায়। সেই অবস্থা থেকে কি আমরা মুক্তি পেয়েছি? আমরা পাই নাই। ফলে আমাদের এখানে শ্রমের অমর্যাদা আছে, সেটা যে কোনো লেভেলই হোক। তবে শ্রমিকদের বেলা যেটা ঘটে, আমাদের একটা সামাজিক রীতি রয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা আমাদের আত্মীয়তা, বিয়ে শাদীর সম্পর্ক অথবা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আমরা অর্থনৈতিক অবস্থানকে বিবেচনায় নিই। একজন ব্যক্তির তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা সমাজের অবদানকে আমরা বিবেচনায় নিই না, আমরা বিবেচনায় নেই তার আর্থিক অবস্থানকে। এবং দেখবেন যে আমাদের দেশে সাধারণত উপরতলার মানুষদের মধ্যে উপরতলার আত্মীয়তা হয়, মধ্যতলার মানুষদের সাথে মধ্যতলার আত্মীয়তা হয়, নিম্নতলার মানুষদের নিম্নতলার আত্মীয়তা হয়। কিন্তু আমি প্রথম যখন জাপান গিয়েছিলাম, আমি খুব অবাক হয়ে দেখেছিলাম যে মেয়েটি ফ্যাক্টরি থেকে বের হয়ে আসছে, সে মেয়েটি ফ্যাক্টরি থেকে বের হয়ে আসছে, তার পোশাকটা বদল করে সে যার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে তার জন্য স্পোর্টস কার নিয়ে আসছে। এই যে সমাজটা তারা তৈরি করতে পেরেছেন, এর কারণ হচ্ছে তারা এটা উপলব্ধি করতে পেরেছেন যে একজন ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তি অনুযায়ী হতে হবে এবং কারো ব্যক্তিগত বিষয় তার অমর্যাদার কারণ হতে পারে না, তার অবদান দিয়ে তাকে বিবেচনা করতে হবে। ফলে এইসব জায়গাতে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজে আমরা প্রকৃত অর্থে যে সমতার কথা বলি, আমরা খালি ভাবি যে অর্থনৈতিক সমতা। সমতা শুধুমাত্র অর্থনৈতিক সমতা না। সমতা মানে হচ্ছে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, মানুষ হিসেবে তাকে একটা মানবিক মর্যাদা দিবেন। যে জন্য রিক্সাওয়ালাকে তুই বলা আমাদের খুবই একটা অভ্যাস। কিন্তু আপনি কি কোনো অফিসে ঢুকে, এমনকি সরকারি অফিসের পিয়নকে তুই বলতে পারেন? সরকারি অফিসের পিয়নকে কিন্তু আপনি তুই বলতে পারবেন না, কিন্তু আপনি তো খুব সহজে রিক্সাওয়ালাকে তুই বলেন। এবং আপনি কি একজন পুলিশের নিম্ন কর্মচারী যিনি, তাকে কি তুই বলতে পারেন না। কিন্তু আপনি ওইখানেই দাঁড়ানো একজন সিএনজি চালককে ঠাস করে তুই বলে ফেলেন। এই যে আমাদের একটা অমর্যাদার একটা সংস্কৃতি আছে, আমার মনে হয় এগুলি অনেক দিনের বিষয়। যদি আমরা বদলাতে চাই আমরা পারবো, কিন্তু খুব সহজে বদলাবে ব্যাপারটা সেরকম নয়। সেই জন্যই আলোচনা করা, এই আলোচনাগুলো করার মাধ্যমেই তো আসলে কোথাও না কোথাও শুরুটা করতে হবে অথবা এই প্র্যাকটিসটা করতে হবে। জহিরুল আলম যেমন মর্যাদার ব্যাপারে যেরকম বলছিলেন আব্দুল নূর তুষার, একই বিষয় আসলে এই জায়গাগুলো আসলে আমাদের সোসাইটির, সরকার অর্থনৈতিক এবং নানা বিষয় নিয়ে কাজ করবে, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে, সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে, অর্থনীতি, সেগুলো এক বিষয়। কিন্তু এই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে সচেতনতামূলক বিভিন্ন রকম কার্যক্রম সরকারের পক্ষ থেকে অথবা প্রাইভেট সেক্টর বিভিন্নভাবে করা হয়। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসলে যেমনটা আব্দুল নূর তুষার বলছিলেন, এই জিনিসগুলো মানুষের মধ্যে উপলব্ধি তৈরি করার জন্য আসলে কি কিছু করণীয় আছে? করণীয় তো আসলে আমরা তো প্রতিষ্ঠানগুলোকে মানে যে সোশ্যাল ভ্যালুজের যে কালচারাল যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কিন্তু অবনমন হয়েছে। সুতরাং এটাকে রাতারাতি আবার এটাকে আপনি রিভার্স করতে পারবেন না। তবে কোথাও না কোথাও শুরু করতে হবে। ধরুন শিক্ষকের মর্যাদার প্রশ্নটি আসছে, যেভাবে শিক্ষকের অমর্যাদার কালচার সংস্কৃতি আমরা চালু করেছি, যেভাবে আমরা কী বলে যে মানে পেশাগত জীবনে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে কিংবা গণমাধ্যমের ক্ষেত্রে মানে প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এক ধরনের মানে নৈতিকতার একটা অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের একটা অবক্ষয় ঘটেছে এবং সেগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। যে আপনি সামাজিক যে আপনার যে মানে একটা জরাগ্রস্ত সমাজের যে চিত্র, ধরেন এখন যারা মানে অবৈধভাবে অর্থ উপায় করে তারাই কিন্তু ক্ষমতাবান, তারাই কিন্তু সমাজে প্রতিপত্তি নিয়ে চলেন এবং এভাবেই কিন্তু আমাদের সামাজিক চিন্তাটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটাকে ঘোরানো যাবে না তা নয়, কিন্তু একটা নতুন নেতৃত্ব দরকার, নতুন একটা সাংস্কৃতিক মানে পরিবর্তন দরকার এবং সেটা কিন্তু হবে আপনার
বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, বিভিন্ন অনুশীলনের এই মাধ্যমে। জায়গাটায় আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও নিশ্চয়ই একটি বড় ভূমিকা রয়েছে। অ্যাবসলিউটলি। এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ধরেন যে আমরা কতমুখী শিক্ষা চালু করেছি এই দেশে, তাই না? কেউ ধর্মীয় অনুশাসনের কথা বলছেন, কেউ ইংরেজি শিক্ষার কথা বলছেন, কেউ মানে মিক্স শিক্ষার কথা বলছেন, কেউ মানে এই ধরনের একটা জগা খিচুড়ি একটা বাস্তবতার মধ্যেই তো আমরা চলছি, এবং এটা কিন্তু আমাদের মধ্যে একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তৈরি করেছে। এই সামাজিক যে স্তর এবং এই যে শ্রেণী স্তর তৈরি হয়েছে, এটা থেকে মুক্তি পাওয়া খুব সহজ এটা আমি বলবো না, কারণ এভাবেই আমরা এখন কালচারালি টিউনড হয়ে গেছি। যেটা তুষার ভাই বললেন যে এখন আপনার যার সঙ্গে যেই সমাজের যার সঙ্গে যার মিলে, এর বাইরে কিন্তু আমরা ভাবতে অভ্যস্ত না। সুতরাং আমাদের এই সোশ্যাল স্ট্যাটাসটাকে ভেঙে শুধুমাত্র শ্রমের মূল্যের ভিত্তিতে বা কাজের মূল্যের ভিত্তিতে, মানুষের মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি না যে খুব ইমিডিয়েট এটা অর্জন করার বিষয়। এগুলো হচ্ছে কি একটা দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়া, দীর্ঘ সময়ের একটা শুরুটাও তো চর্চা। হয় না, যেমনটা আপনি বলছিলেন এবং আব্দুল নূর তুষার বলছিলেন যে শুরুটাও হয় না। শুরুটা কেন হয় না? যেমন প্রসঙ্গত যেমন শিক্ষা ব্যবস্থায় আসলে এই জন্য কি যোগ করা যায় অথবা কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে আমরা না, ধরেন আমাদের এই যে শিক্ষামন্ত্রীর কথা ধরেন যে এখন এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে উনি চিন্তা করবেন যে পৃথিবী কোথায় চলে গেছে। আপনি ধরেন যে এআই ড্রিভেন যে এডুকেশন, এবং সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, তাদের ভিতরে কিভাবে কনফিডেন্স তৈরি করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি তার আলোচনা করার কথা। কিন্তু উনি কিন্তু রয়ে গেছেন একটা পেছনের চ্যাপ্টারে রয়ে গেছেন। উনি যেখানে ছেড়ে এসেছিলেন সেখান থেকে শুরু করেছেন, কিন্তু এখনকার জেনারেশনের মন মানসিকতা চিন্তা করে তাদেরকে ওইভাবে টিউন করা, ওইভাবে তাদেরকে আপনার গাইড করা, তাদেরকে স্বপ্ন দেখানো, এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু মানে সংস্কার পরিবর্তন, সেই বিষয়গুলো নিয়ে হয়তো ক্রমাগত আলোচনা করার কথা। কিন্তু আমার তো মনে হয় না যে মানে শিক্ষা বলেন, বিজ্ঞান বলেন, কিংবা দর্শন চিন্তা বলেন, কিংবা সাংস্কৃতিক জীবনের অন্যান্য ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই কিন্তু এখনও সূচনাটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং এই গ্যাপটা কিন্তু অনেক দিন ধরেই আছে। সুতরাং দেখা যাক, মানে আমাদের নতুন নেতৃত্ব যারা আসছেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে হলে স্পেস তৈরি করে দিতে হবে যে সামাজিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যারা নেতৃত্ব দেন তাদেরকে স্পেস তৈরি করে দেয়, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও সুস্থ ধর্মীয় চিন্তার বিকাশ। এখন ধরেন যে আপনি সমাজের মধ্যে দেখবেন যে প্রচুর ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু এইসব ওয়াজ নসিহতের মধ্যে সত্যি সত্যি ধর্মীয় শিক্ষা এবং কার্যকরভাবে মানুষকে মানে ধর্মীয় অনুশাসনমুখী করার বদলে কিন্তু অনেকে বিভ্রান্ত হচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের বয়ান শুনে শুনে সেগুলোর দ্বারা ড্রিভেন হচ্ছে, এবং সেগুলো দ্বারা তাদের অ্যাগ্রেসিভনেস তৈরি হচ্ছে সমাজের মধ্যে। আমি মনে করি যে এগুলো একটা বড় ধরনের একটা সামাজিক বিপ্লব দরকার। এই সামাজিক বিপ্লব যে একদিনে সম্ভব তা না, কিন্তু কোথাও না কোথাও শুরু করতে হবে, সে ব্যাপারে তো আমরা একমত। জি, আব্দুল নূর তুষার, যেই কথাটি, এই যে শুরু হওয়ার যে বিষয়টি, শুধু এই বিষয়ে না, আলোচনা যেটি করছিলাম, কোনো কিছু আসলে আমাদের শুরু হয় না যেগুলো হওয়া উচিত। এই শুরুটা আসলে কেন হয় না? শুরু হয় না কেননা আমাদের এখানে আপনি দেখবেন যে আমাদের এখানে এই ধরনের সমাজ পরিবর্তন কিংবা কোনো আচরণ পরিবর্তনের যে চেষ্টাটা, এটা মূলত শুরু হয় বেসরকারি উদ্যোগে। কেননা ক্ষমতার একটা চরিত্রই থাকে যে ক্ষমতা তার ক্ষমতার জায়গাকে কখনো আক্রান্ত করতে চায় না, বা তার ক্ষমতা ছোট হয়ে আসুক এটা কখনো চায় না বলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যেসব প্রতিষ্ঠানগুলি আছে, বহুজাতিক প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা একই জায়গায় খায়, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানে কি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মকর্তারা খাওয়ার জায়গাটাকে আলাদা করে সকলে একসাথে খান? এটা কিন্তু খান না কোথাও। কিন্তু আমি মনে করি যে এটা তো করা যেতে পারতো খুব সহজে। এই যে এমপি সাহেবরা একটা করে ঘর নিয়েছেন না এই উপজেলাতে, সেটা না নিয়ে বরং ওই ঘরটাকে খাওয়ার ঘরে রূপান্তরিত করে সেই ঘরে যদি উপজেলার সমস্ত কর্মকর্তা কর্মচারী দুপুরবেলা একসঙ্গে ভাত খেতেন, সেটা কি একটা চমৎকার ব্যাপার হতো না? এবং তারা তখন একসাথে একই ধরনের খাবার খেতে পারতেন, একই সাথে বসতেন, গল্প করতে পারতেন। কিন্তু আমরা যদিও বলি সকল মুসলিম ভাই ভাই, আমরা আমাদের মধ্যে বিভেদ নাই, আমরা খাওয়ার জায়গা তো বিভেদ করি, মানে আমরা একই লেভেলে বসে খাই না। তো এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে কর্মস্থলের যে পরিবেশ সেইটাকে, বা কর্মস্থলের যে আচরণ সেটাকে বদলে দিলেই একটা বিরাট যুগান্তকারী পরিবর্তন হয়ে যেতে পারতো। কিন্তু সেটা কি হয়? সেটা কিন্তু হয় না। আপনি দেখবেন যে আমাদের সমস্ত বিয়ে শাদিতে আমরা যারা গাড়ি চালিয়ে যাই বা যারা গাড়ির চালক থাকেন তাদেরকে আমরা প্যাকেট ধরিয়ে দিই, কিন্তু বিয়ের কনভেনশন সেন্টারগুলি যারা বানান
তারা তো জানেন ওখানে গাড়ির চালক যাবেন, তার বুঝলাম যে তারা ভেতরে ঢুকে খাবেন না, ঠিক আছে, ওখানে অনেক সাজগোজ করা মানুষজন আছেন, গাড়ির চালকরা তো অত সেজে গুজে যান না, তাই না, তাদের তার পোশাক অত ভালো থাকে না, বুঝলাম ছবিতে ভালো দেখা যাবে না, কিন্তু তাদের জন্য বাইরেই তো একটা চমৎকার শামিয়ানা টাঙানো বা একটা কোনো ধাক্কা দেওয়া জায়গা যেখানে হাত ধোয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা আছে, তারা বসে খেতে পারেন, সেই ব্যবস্থাকে আমরা করি না। এগুলি কিন্তু সামান্য আদেশ প্রযুক্ত করলেই হয়, যে আপনি বিয়ে বাড়ি কনভেনশন সেন্টার বানাবেন, তাহলে গাড়ির চালকের খাওয়ার জায়গাটা আপনাকে বানাতে হবে, এবং গাড়ির চালকের হাত ধোয়ার জায়গাটা বা রেডি হওয়ার জায়গাটা আপনাকে বানাতে হবে। এগুলো কিন্তু ছোট ছোট নির্দেশ, কিন্তু এই ছোট ছোট নির্দেশগুলি জানেন কর্মসংস্থানও তৈরি করে, কিন্তু সেই কর্মসংস্থানের জায়গাটাকে আমরা তৈরি করতে পেরেছি? আমরা পারি না। আমরা অনেক সময় মনে করি যে কিছু কিছু সার্ভিস আছে এগুলো দিবে। আমি শুধু ছোট্ট করে বলে দিই, ধরেন আমাদের সরকারি হাসপাতালগুলিতে হুইল চেয়ার থাকে না অনেক সময়, তো মানুষ গিয়ে কমপ্লেন করে হুইল চেয়ার নাই, ট্রলি ঠেলার লোক নাই। আপনি বাইরে শত শত পেইড অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখতে পারেন, তাহলে আপনি কেন ভেতরেই কিছু হুইল চেয়ার ঠেলার লোক দিয়ে দেন না, যে 50টা টাকা নিবে বা 30টা টাকা নিবে, রোগীকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে দিয়ে জায়গা মতো নিয়ে আবার ফেরত আসবে। এটাকে আপনি মানে টাকার বিনিময়ে করাটাকে বৈধ করে দেন, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। যে নেওয়ার হুইল চেয়ার সে নিবে 50 টাকা দিয়ে, আর যে ফ্রিটা নিতে চায় সে ফ্রিটা নিবে, ফ্রির আলাদা জায়গা থাকবে, গরিব মানুষ সে ফ্রিটা নিবে। এটা যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে দেখতেন যে অনেক মানুষই 50 টাকা দিয়ে তাড়াতাড়ি হুইল চেয়ারটা নিত, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। সে কিন্তু ওই একই হুইল চেয়ারটা পাওয়ার জন্য 50 টাকা 100 টাকা ঘুষ দেয়, জি, তাই না? সেটা দেওয়ার প্রয়োজন কি? মানে আমাদের একটু যদি আমরা চিন্তা করতাম যে আমরা বহু শ্রমকে আমরা লেজিটিমাইজ করে দিতে পারি, যেটা আসলে শ্রম, এবং শ্রমের নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা, এটা যদি আমরা করতে পারতাম, আমাদের কর্মসংস্থানও হতো, এবং একই সাথে আমাদের আমি বলবো যে শ্রমের মর্যাদাটাও অনেক বৃদ্ধি পেত। সাধারণ রেস্টুরেন্টে যারা কাজ করেন, জি, এদেরকে আমরা ঠিক মনে করি যে হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করে, ওই একই ব্যক্তি যখন পিজার দোকানে, একটা নাম করা ব্র্যান্ডের দোকানে কাজ করেন, আমরা কিন্তু তখন বেশ মনে করি ওই আমেরিকান দোকান, ওইটাও তো খাবারই, তো আমেরিকান খাবার বিক্রি করলে ওইটা ভালো, আর আমার দোকানে আমাকে যে ভাতটা এনে দেয় সে ভালো না, সে হইলো ওই হেদায়েতটা ভাতটা দে, আর ওইখানে হেদায়েত ভাই মানে আপনি বুঝতে পেরেছেন আমাদের। জি জি, আব্দুল তুষার, আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কথা বলবো। চলবে নির্বাচিত খবর, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত নির্বাচিত খবরে। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টিতে হাওর অঞ্চলে অনেক হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলতে চাই। আমাদের সহকর্মী কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন। শরফুদ্দিন জীবন, একটু আপনার কাছে আসি যে কি অবস্থা এখন কিশোরগঞ্জে? ধন্যবাদ। কিশোরগঞ্জের যে হাওরের যে অবস্থা, আমি যদি বলি যে সেখানে কিন্তু যে হাওরের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু খুবই অসহায় দিন যাপন করছেন। আপনারা জানেন যে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল, সেখানে সহ কি পুরো কিশোরগঞ্জ জেলাতে 1,68,262 হেক্টর জমিতে কিন্তু বুড়ো আবাদ হয়েছে। তার মধ্যে শুধু কিশোরগঞ্জের হাওড় উপজেলা যে রয়েছে সেগুলোতে কিন্তু চাষ হয়েছে 1,04,435 হেক্টর জমি। সেখানে ইতিমধ্যে আজকে যে তথ্য রয়েছে, কিশোরগঞ্জের যে কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে, যে সেই তথ্য অনুযায়ী আপনার 6,768 হেক্টর বুড়ো ধানের জমি কিন্তু তলিয়ে গিয়েছে। এবং সেই তলিয়ে যাওয়ার মূল কারণটা হলো যে প্রথম দিকে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে জমে গিয়ে বৃষ্টির পানি জমাট বেঁধে সেটা কিন্তু হাওরের যে ধানের জমিগুলো রয়েছে সেগুলো তলিয়ে যায়। আর কৃষকরা বলছেন এটা প্রতি বছরই এরকমটা হয়ে থাকে, আর এটার মূল কারণ হলো হাওরের যে ছোট ছোট খাল রয়েছে যেগুলো দিয়ে পানি বের হয়ে নদীতে গিয়ে প্রবেশ করবে, সেই খালগুলো কিন্তু ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। এবং প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন সময় সেই খালগুলো খনন করার কথা অনেকেই বলে থাকেন, কিন্তু সেই খালগুলো খনন করা হয় না। এটা কিন্তু কৃষকদের অভিযোগ, এবং কৃষকরা বলছেন যে যে ধানের জমিগুলো তলিয়ে গিয়েছে সেখানে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি কৃষি বিভাগের, সেই তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে 5,000 জিরাতি যারা
সেখানে বুড়ো আবাদের জন্যই গিয়ে থাকেন এবং সেখানে বসবাস করেন। তারা কিন্তু সেখানে ধান চাষ করে পরে সেখান থেকে বুড়ো ধান তুলে আবার বাড়িতে আনেন। এবং এরকম অনেক কৃষক রয়েছেন যারা এবছর 1% জমির ধানও কিন্তু কাটতে পারেন নাই। এটার মূল কারণ সেই পানিতে তলিয়ে যাওয়া। এবং এখানে বড় যে বিষয়টা দাঁড়িয়েছে, বর্তমানে কিশোরগঞ্জে ধানের যে ন্যায্য মূল্য, সেই মূল্যটা কিন্তু কৃষক পাচ্ছে না। 650 থেকে 700 টাকা দরে কিন্তু প্রতি মণ ধান বিক্রি হচ্ছে। কিন্তু অথচ সেই যে যেখানে যে যারা শ্রমিক রয়েছেন, যারা এখানে কাজ করেন, মাঠে ধান কাটার কাজ করেন, তাদের মূল্য প্রতিদিন মজুরি হলো 1300 টাকা। তার মানে দাঁড়ালো কি যে 2 মণ ধানের বিনিময়ে কিন্তু আপনি একজন শ্রমিকের মূল্য দিচ্ছেন। এর কারণে কৃষকরা এখানে যে খরচটা করেছেন, এর আগে কিন্তু সেখানে যে তেলের যে মূল্য সেটাও কিন্তু বেড়েছে, শরফুদ্দীন জীবন, সারের মূল্য বেড়েছে, ঔষধের মূল্য বেড়েছে। সব মিলিয়ে কিশোরগঞ্জের কৃষকরা এখন শুধু সরকারের সহায়তার আশ্বাসে আছেন। সরকার যদি তাদের সহায়তা করে তাহলে তারা বেঁচে যাবে। যে শরফুদ্দীন জীবন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু জহিরুল আলম আপনার কাছে আসি। যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি বছরই আমরা দেখি যে আসলে হাওর অঞ্চলের কৃষকরা কম বেশি ক্ষতির সম্মুখীন হন, এবং যেমনটি বলছিলেন ক্ষতিপূরণের বিষয়টি, যে আসলে এই জায়গাতে আপনি মনে করেন কিনা যে সরকারের পক্ষ থেকে আসলে কিভাবে সহযোগিতা করতে পারে। আরেকটি যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে হাওরের যে ফসল রক্ষার জন্য টেকসই কোনো ব্যবস্থা আসলে আমরা নিতে দেখি না। সবই দেখি যে একটি মানে সাময়িকভাবে কোনোভাবে ম্যানেজ করা হয়, প্রতি সিজনেই ম্যানেজ করা হয়, অথবা একটি সাময়িক 2-3 বছর যে আবার একটা বিভিন্ন অঞ্চলের সমস্যা তৈরি হয়। এবার যেটা হলো, ধরেন এটা একটু মানে আর্লি যে বৃষ্টিপাত এবং মানে কি বলবো যে ওভারঅল যে ফ্ল্যাশ ফ্লাডের যে কারণে বড় ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু মুশকিল হয়েছে যে এটার ফোরকাস্টটা আমার মনে হয় যে প্রপারলি আমরা করতে পারি নাই। দ্বিতীয় কথা হলো যে এটার জন্য যে আপনার পদক্ষেপগুলো নেওয়া দরকার, আর্লি যে সচেতনতামূলক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, হয়তো সেটা নেওয়া যেত কি না। কিন্তু আমার কাছে মনে হয় যে কিশোরগঞ্জে বা হাওর কেন্দ্রিক যে সংকটটা, সেটি ওখানকার টোটাল ইকোসিস্টেমেই কিন্তু এখন ডিসরাপ্টেড হয়ে গেছে। ডিসরাপ্টেড হয়েছে, আমার এটা পার্সোনাল অভিমত, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু মানে এই আলোচনা বা এই সমালোচনা অনেকদিন ধরেই আছে যে ওখানে যে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, যে অল ওয়েদার রোডটা কিন্তু অনেক সংকটের মানে কারণ হাওরে। আপনার এই যে এপ্রিল মে মাসে এই ধরনের মানে বন্যাজনিত কারণে বা অতিবৃষ্টিজনিত কারণে ফসলহানি যে ঘটনা, সেখানে পানি নিষ্কাশনের জন্য, পানি প্রবাহের জন্য এই যেই সড়কটি তৈরি করা হয়েছে, একটা কিন্তু প্রধান বাধা। এই অপরিকল্পিত সড়কের কারণে টোটাল ইকোসিস্টেম ওখানে অনেকটা বিপর্যস্ত। কিন্তু এখন এটা কিভাবে আপনি মোকাবেলা করবেন আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ধরেন সরকারের পক্ষ থেকে হয়তো এনাদেরকে একটা এই যে এখন যে ব্যাপক মানে 1 লক্ষাধিক বেশি হেক্টর জমিতে ফসলহানি হয়েছে, সামনে এই হাওর অঞ্চলে মানুষগুলোর জন্য আপনি কিভাবে তাদেরকে খাদ্য সহায়তা দিবেন? কারণ এই একটা ফসলের উপরেই কিন্তু তারা নির্ভরশীল, এবং এই সিজনে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানে সাকার দেওয়া বা তাদেরকে কুশন দেওয়া কিন্তু সরকারের একটা দায়িত্ব, সেটা দিতে হবে। প্লাস হলো যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখা দরকার, যে আগাম পূর্বাভাস যে দেওয়ার বিষয়গুলো সেগুলোকে মানে নিতে হবে, সেই পদক্ষেপ। এই মানে এই ছাড়া তো আর কোনো, আপনি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর কোনো চ্যালেঞ্জ করার কোনো উপায় নেই। সতর্কতামূলক পদক্ষেপই হচ্ছে গেম। আমার হাতে সময় একদম কম, আমি ছোট্ট করে 1 মিনিট আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। এটি যদিও একটি ভিন্ন বিষয়, কিন্তু মূলত বিষয় কি, এই যে হাওর আমরা দেখি যে টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সবকিছুই আসলে সাময়িক, কোনোভাবে একটি গোজামিল দিয়ে বিভিন্ন সময় আমরা বিগত সময় যা দেখেছি। তো এইভাবে যদি চলতে থাকে, প্রতি বছরই আমরা এগুলো নিয়ে আলোচনা করব, প্রতি বছরই সবকিছু হবে, কিন্তু এগুলো আসলে কি সমাধান হবে? কেন টেকসই ব্যবস্থা নেওয়া হয় না? এতে আসলে ক্ষতিটা কার? সব জায়গাতে যে উন্নয়নের যে সাধারণ ধারণা যে রাস্তাঘাট বানালে উন্নয়ন হয়, এটা আসলে ঠিক না। কোনো কোনো জায়গাতে উন্নয়ন হচ্ছে জায়গাটিকে রক্ষা করা। যেমন ধরেন আমি সুন্দরবনে যদি ব্রিজ বানাই, এটা তো ঠিক হবে না, কারণ সুন্দরবনটাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে উন্নয়ন। তো সেই রকম হাওরেও আমার মনে হয় যে উন্নয়নের জায়গায় ভুল সিদ্ধান্তের অনেক ব্যাপার ছিল। আর হাওরকে আমরা কিভাবে ব্যবহার করব, এই চিন্তাটা আমাদের মাথায় রাখা দরকার ছিল। যারা হাওরে থাকবেন তারা এক ধরনের ইকোসিস্টেমের মধ্যে থাকেন, আমরা কি সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে আমাদের ইচ্ছা মতো একটা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেবো কিনা, এটা চিন্তা করা দরকার ছিল।
এখন এই যে ধরেন অল ওয়েদার রোড কিংবা এই যে ছোট ছোট জায়গাগুলি বন্ধ হয়ে যাওয়া, এইগুলি কেন হয়েছে? এগুলি হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে হাওরের যত্ন না করে আমরা আমাদের উন্নয়নের যে ইগো, অহংকার, এটার যত্ন করতে গিয়েছি। আমার মনে হয় এটা করাটা ঠিক হয় নাই। যদিও জি আমি তো আর পরিবেশবিদ না, কিন্তু আমি মনে করি যে অতি দ্রুত পরিবেশবিদ এবং যারা এই ব্যাপারগুলিকে বুঝেন, যারা পরিবেশকে টিকিয়ে রেখে উন্নয়ন কিভাবে করা যায় এটা বুঝেন, তাদেরকে ডেকে দ্রুত এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা করা, হাওর অঞ্চলের মানুষদের যে নিয়মিত রুজি আব্দুল তুষার ব্যবস্থা করা, এটা ঠিক করা দরকার, না হলে এটা হতেই থাকবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং জহিরুল আলম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ। এই ছিল আজকের নির্বাচিত খবরে। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও বিশ্লেষণ নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন।